ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। দর্শক, আজকে আমাদের সঙ্গে আলোচনায় আসছেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের ডেপুটি নিউজ এডিটর ফজলুল কবির নেলসন। আমরা তার সঙ্গে আজকে মূলত আলোচনা করব বাংলাদেশের বাম রাজনীতি এবং বর্তমানে এই বাম দলগুলো এবং সংগঠনগুলো আসলে বর্তমান পরিস্থিতিতে কি করছে, কতটা করতে পারছে, সেই বিষয়গুলো নিয়ে। নেলসন, 5 আগস্ট যদি আমরা বলি যে বাংলাদেশের ইতিহাসে একটা ঘটে যাওয়া একটা বড় ঘটনারই একটা অংশ, যেটি আমরা হয়তো ধারাবাহিকভাবে বলতে পারি এর আগে অনেক অভ্যুত্থান হয়েছে, সরকার পতন হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছেন এইবারের হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যে ক্ষমতাচ্যুত হয়ে তিনি পালিয়ে যান। তো এই যে আন্দোলনটা যদি সহজভাবে বলি যে এই এত বড় একটা আন্দোলন হলো, এখানে আসলে বাম রাজনীতিকদের কি ভূমিকা ছিল? বাম রাজনীতিকদের ভূমিকা আসলে 5 আগস্টের পরবর্তী যেই কাঠামো সেটার দিকে তাকালে খুব এক ধরনের সংশয়ের মধ্যে পড়ে। কিন্তু 5 আগস্টের আগে যদি আমরা যাই, হ্যাঁ, আন্দোলন প্রথমে হচ্ছে কোটা সংস্কার বা কোটা বাতিল এই দাবিতে যখন আন্দোলনটা শুরু হয়, তখন মোটা দাগে বাম অর্গানাইজেশন যেগুলো ছিল, বিশেষত ছাত্র সংগঠন বলি, এই সংগঠনগুলো অতটা ভিজিবলি হয়তো ইনভলভ হয়নি শুরুর দিকটাতে। কিন্তু যখনই হচ্ছে নিপীড়নের বিষয়টা চলে এসেছে, তখনই আমরা দেখেছি যে বাম বিভিন্ন ছাত্র সংগঠনগুলো এটার বিরোধিতায় রাস্তায় নেমেছে, কথা বলেছে। বা বাম ধারার যেই এক ধরনের, আপনি জানেন যে আমাদের যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে এক ধরনের অমুক অমুক ধারা, তমুক ধারা, এই ধরনের যে শিক্ষক নেটওয়ার্কের কথা, শিক্ষক নেটওয়ার্কের কথা আপনি বলতে পারেন যে শিক্ষক নেটওয়ার্ক সরাসরি হচ্ছে একদম প্রথম প্রকাশ্যে এসে শিক্ষকদের তরফ থেকে ছাত্রদের নিরাপত্তা চেয়ে এবং এটা নিয়ে বিক্ষোভ করলো, বা হচ্ছে শাহবাগ থানা থেকে শিক্ষার্থীদের ছাড়িয়ে আনলো। নিঃসন্দেহে এগুলো কিন্তু মানে রাজনীতিকে একটা জায়গায় নিতে গিয়ে এবং এই আন্দোলনের কে একটা জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে কিন্তু এগুলো বড় ভূমিকা ছিল। এবং এই জুলাইয়ে যখন হচ্ছে আন্দোলনটা তীব্র, বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় নিপীড়ন চললো, বা তখনকার সরকারের সহযোগী সংগঠন, ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের তরফ থেকে যখন হচ্ছে কিছু নিপীড়নের ঘটনা যখন বিভিন্ন জায়গায় ঘটলো, তখন আমরা দেখেছি যে বাম ছাত্র সংগঠনের অনেক নেতাকর্মী কিন্তু আহত হলো, হাসপাতালের শয্যা তাদের নিতে হলো। এই ঘটনাগুলো কিন্তু ছিল। এর পাশাপাশি আপনি যদি দেখেন যে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, সেই জাতীয় কমিটি দীর্ঘদিন ধরেই আসলে হচ্ছে দেশের বিভিন্ন স্বার্থ নিয়েই হচ্ছে আন্দোলন সংগ্রাম করছে। তারাও কিন্তু সামনে চলে এলো, তারাও কিন্তু এই জায়গা থেকে ভয়েস রেজ করলো এবং তারা সমাবেশ করলো, দ্রোহযাত্রা আয়োজন করলো, সেটা একটা বড় ধরনের ভাইব তৈরি করলো। তো দ্রোহযাত্রাটা কোন মোমেন্টে হলো? যখন হচ্ছে আসলে মনে হচ্ছিল যেন আন্দোলন কিছুটা দমে যাচ্ছে, সেই সময়টাতে কিন্তু দ্রোহযাত্রাটা হলো। এটা কিন্তু বাম ছাত্র সংগঠন বলি বা বাম মনস্ক বিভিন্ন সংগঠনগুলো এই মুভটা দিল। তো সেই ক্ষেত্রে বলতে হবে যে এই টোটাল অভ্যুত্থানের জায়গা পর্যন্ত যে যাত্রাটা, যে আন্দোলন, সেটার সাথে বামরা কোনো না কোনোভাবে সংযুক্ত ছিল। মানে সরাসরি আমরা বলতে পারছি না যে পুরোপুরি বামরাই এই রাজনীতি মানে এই আন্দোলনটা যুক্ত করেছে, কিন্তু তারা কোনো না কোনো ভাবে তার সহযোগিতা ছিল বা সংযোগটা ছিল। আমরা সাধারণত বাম দল বলতে তো প্রথমেই আমাদের মাথায় আসে সিপিবির কথা আসে, এরপরে বাসদ আসে, অন্যান্য দলগুলো আসে। আমরা যদি গণসংহতির কথা বলি, তারা তো সরাসরি এটার সঙ্গে ছিলেনই আর কি। বিপ্লবী ওয়ার্কার্স পার্টিও সরাসরি যুক্ত হয়েছেন কখনো কখনো। একটা প্রসঙ্গ কিন্তু এখানে আসছে যে আপনি যেটি বললেন দ্রোহযাত্রার কথা বলতেছিলেন, যে সেটি আনু মোহাম্মদের নেতৃত্বে শিক্ষকদের একটি অংশ তারা এই যে যাত্রাটা শুরু করেন এবং সেখানে এক দফার কথা আসে, সরকার পতনের বিষয়গুলো আসে। পাশাপাশি এর আগে সলিমুল্লাহ খান যেটি বলেছিলেন যে আসলে আমাদের যেটি শাহবাগে তিনি বলেছিলেন মূলত যে এক দফা অর্থাৎ শেখ হাসিনা পদত্যাগের একটা দাবিতেই তাদের আন্দোলনটা হওয়া উচিত এই এত বড় ম্যাসাকারের পরে। তো সলিমুল্লাহ খানের এই বক্তব্য কি বামদের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা থাকে, নাকি তার বক্তব্যটা বা আনু মোহাম্মদ যারা বলেছেন সেগুলো তাদের নিজস্ব বক্তব্য? আনু মোহাম্মদের এইখানে আসলে হচ্ছে যে ওই যখন ঘটনা প্রবাহটা চলছে, যখন ওইটার মধ্যে আসলে অনেকের বক্তব্যই ওভারল্যাপ করেছে, একজনের বক্তব্য আরেকজনের বক্তব্যের সাথে মিলে গেছে, কোনোটা হয়তো সাংঘর্ষিক অবস্থানে গেছে। তো সলিমুল্লাহ খান তার অবস্থান থেকে বক্তব্য দিয়েছেন। এটা আমি এই কারণে বলতে চাই যে আনু মোহাম্মদের নেতৃত্বে বিভিন্ন সময় আমরা যেমন ফুলবাড়ি আন্দোলন দেখেছি, বড়পুকুরিয়া কয়লা খনির নিয়ে আন্দোলন দেখেছি, 3 দফা নিয়ে হচ্ছে সর্বশেষ 11 সালে, সর্বশেষ 20 সালেও এসে কৃষকদের স্বার্থের জায়গা থেকে তিনি আন্দোলনে নেমেছেন। তো
তো এরকম বিভিন্ন জায়গায় বা সুন্দরবনের রামপাল বিদ্যুৎ কেন্দ্র, ওইটার বিরুদ্ধে যেই লং মার্চ, এটাও আমরা আনু মোহাম্মদের নেতৃত্বে দেখেছি। সেখানে কিন্তু সলিমুল্লাহ খানকে আমরা পাইনি, বা সেই অবস্থানের সাথে কিন্তু তিনি নিজের একাত্মতা সেভাবে হচ্ছে সামনে আনেননি। তো এই কারণে এটাকে আমি দেখতে চাই আসলে হচ্ছে সলিমুল্লাহ খান তার নিজের জায়গা থেকে একটা বক্তব্য দিয়েছেন, আনু মোহাম্মদ তার জায়গা থেকে একটা বক্তব্য দিয়েছেন, দুইটা বক্তব্য হয়তো মিলে গেছে। একটা প্রশ্ন জাস্ট, এটি সাধারণ মানুষের মধ্যে অনেক যারা একটু দূরবর্তী থেকে দেখেন মাঝে মাঝে আমাদেরকে করেন, ফরহাদ মাজারের প্রসঙ্গ আসে। তো তিনি তো আসলে বাম নেতা ছিলেন একসময়, তাই তো, বা এখন আমরা বলতে হয় বাম নেতা ছিলেন, কিন্তু আসলে তিনি দীর্ঘদিন এই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তো এই পট পরিবর্তনে তার একটা বড় ভূমিকার কথা কিন্তু সবসময় বলা হয়। তার যারা অনুসারী, তারা ছাত্ররা, তারা এটার সঙ্গে অনেকে সরাসরি যুক্ত ছিলেন। তো ফরহাদ মাজারের যে এই যে মানে ভূমিকাটা, এটাকে কি বাম রাজনীতির সঙ্গে যুক্ত করা যাবে, নাকি উনি এখানে সম্পূর্ণ ডানপন্থী হিসেবেই কাজ করেছেন? ফরহাদ মাজার যদিও কোনো জায়গায় কোনো লেখায় উনি নিজে দাবি করেন যে মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকেই ওনার এই যাত্রা, কিন্তু জনপরিসরের একটা বড় আলোচনা বা বামদের তরফ থেকেও একটা বড় আলোচনা আছে যে উনি আসলে হচ্ছে অনেক বেশি অ্যালাইন্ড টু রাইটিস্ট। তো এইটা আসলে ফরহাদ মজহার আমরা দেখেছি যে সর্বশেষ এই 5 আগস্টের পরের অভ্যুত্থান পরবর্তী সময়ে ওনার নিজেরও কিছু বক্তব্যে বিভ্রান্তির জায়গা আছে। উনি একবার দেখা যাচ্ছে যে হচ্ছে আমার বাউল শিল্পীদের জায়গা থেকে, অধিকারের জায়গা থেকে, বা যখন আক্রান্ত হচ্ছে মাজার, যখন আক্রান্ত হচ্ছে সে সময়টাতে উনি সামনে এলেন, সে সময় এটা নিয়ে কথা বললেন। আবার দেখা যাচ্ছে ধর্মীয় নেতা হিসেবে উনি আবার আমন্ত্রিত হচ্ছেন। তো এখন ফরহাদ মজহার আসলে নিজেই ডিফাইন করা প্রয়োজন যে ওনাকে আসলে কিভাবে আসলে মানুষ বিবেচনা করবে। ওনাকে কি ধর্মীয় নেতা হিসেবে দেখবেন, নাকি হচ্ছে উনি এতদিনকার যে চর্চার কথা বলে আসছেন যে পুঁজিবাদের বিরুদ্ধে, প্রধান উপদেষ্টার যেটার অনুষ্ঠানে আপনি ডাক পেয়েছিলেন তিনি ধর্মীয় নেতা হিসেবে, সেটি আপনি বোঝাতে চাচ্ছেন? তো সেই জায়গায় হচ্ছে যেহেতু এই পরিচয়টা সামনে এসেছে এবং উনি এটা ডিনাই করেননি, বা এই বিষয়ে পাল্টা কোনো বক্তব্য ওনার কাছ থেকে আসেনি, তাহলে প্রশ্ন স্বাভাবিকভাবে চলে আসে যে উনি কি তাহলে বাম তরফ থেকে সরে গেলেন কিনা, বা উনি নিজের আইডেন্টিটিকে রিনিউ করার চেষ্টা করছেন কিনা, বা এই বিষয়ে নীরব থেকে যেই আইডেন্টিটি ওনার গায়ে লেপটে যায় সেটাই উনি গ্রহণ করবেন কিনা। এই নীরবতাও এক ধরনের রাজনৈতিক ভাষ্য আমি বলবো। হ্যাঁ, এটা যেটি আপনি বলছিলেন যে ছাত্র জনতার যে আসলে আন্দোলনটা, এবং প্রথম কোটা দিয়ে যেটা শুরু, এবং পরবর্তী যে সরকার পতনের প্রসঙ্গটা আসলো, ছাত্র জনতার সঙ্গে আসলে সবাই যেমন মিলিত হয়ে গেছিল, বামদেরও কিন্তু সংগঠনগুলো তারা তাদের মতো কাজ করছে, এটা আমরা দেখছি। কিন্তু স্বাভাবিকভাবে একটা প্রশ্ন কিন্তু আসছে যে ওই আন্দোলনে যেমন তারা একটু সাইড থেকে আসছে, আবার দেখা যাচ্ছে যখন আন্দোলন শেষ হলো, সরকার গঠন হলো, তখন কিন্তু নির্বাচনের একটা প্রসঙ্গ চলে আসলো। তখন কিন্তু বামদের কোনো, আমি সংস্কার বলেন বা নির্বাচন বলেন, এই ব্যাপারে কিন্তু সুস্পষ্ট আমরা দেখতে পাই না। যেমন যখনই বিএনপি বলছে দ্রুত নির্বাচন দরকার, কিছুদিন পর জামাতও বলছে, তারপরে গিয়ে বামরা বলছেন। কিন্তু বামরা কি শুরুতেই বলতে পারতেন না যে আসলে নির্বাচনটা কতদিনের মধ্যে হওয়া উচিত, বা উচিত আমি বলছি না করতে হবে, যে একটা সম্ভাব্য ডেট, তাহলে তো তারা কি রাজনৈতিকভাবে একটু এগিয়ে থাকার সুযোগ পেত না? তারা কিন্তু সবসময় পিছিয়েই হাঁটছে, সামনে আসতে পারছেন না কোনো ইস্যুতেই। খুবই ভালো প্রশ্ন। আমার মনে হয় যে এই যে নির্বাচনের প্রসঙ্গটা সামনে আনতে না পারা, এই জায়গাটাতে আসলে বাম দলগুলোর এক ধরনের দ্বিধা থাকাটা খুব স্বাভাবিক। আমরা যদি হচ্ছে বাংলাদেশের 90 পরবর্তী গণতান্ত্রিক অভিযাত্রা যদি আমি বলি, বা নির্বাচন কেন্দ্রিক রাজনীতির কথা যদি আমরা বলি, তো সেইখানে আমরা দেখব যে বাম দলগুলো সর্বোচ্চ তারা ভোট নিজের বাক্সে আনতে পেরেছে 3% কিছু বেশি, 3.5% কম। তো এইটা কিন্তু হচ্ছে আমার 91-এ যদি এটা আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 3.23%। তারপরে এটা কমতে কমতে বেশ তলানিতে, এবং এটা কিন্তু সবগুলো মিলে। আমরা জানি যে 60-এর দশকে একবার হচ্ছে চীন মস্কো দ্বন্দ্বে হচ্ছে বাম দলগুলো বিভাজিত হয়, তারপরে এইখানে এরপরে যেটা 91 পরবর্তী সময়ে আবার হচ্ছে এক ধরনের বিভাজন তৈরি হয়, এবং প্রতিনিয়তই আমরা দেখেছি যে বিভিন্ন নেতৃত্বের দ্বন্দ্বে, আমি নেতৃত্বের দ্বন্দ্ব কোট আনকোট এই শব্দটা বিশেষভাবে আমি জোর দেব, যে যদিও বলা হচ্ছে আদর্শিক দ্বন্দ্বে, কিন্তু আদর্শিক দ্বন্দ্বটা আসলে ঠিক কোন জায়গায় সেটা আসলে সেইভাবে সুস্পষ্ট না, কোনো দলের পক্ষ থেকেই সেভাবে সুস্পষ্টভাবে বলা হয়। তো এই রকম নানান দ্বন্দ্বে তারা বিভাজিত হতে হতে বাংলাদেশে আপনি জানেন এখন এই মুহূর্তে নিবন্ধিত অনিবন্ধিত মিলে 20টির বেশি, প্রায় 23-24টি বাম ধারার দল আছে। তো এই বাম ধারার দলগুলো
খুবই ছোট 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 পকেট হিসেবে সাব্যস্ত। এর একটা অংশ হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সাথে ছিল, তারা সরকারের ছিল। একটা অংশ হচ্ছে বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিল। আবার তাদের নিজেদের আবার দুটি জোট আছে। এই দুটি জোটও আবার হচ্ছে নানান সময় হচ্ছে ফ্ল্যাকচুয়েট করে, নানান ইস্যুতে দেখা গেল যে কোনো একটি অধিকারের প্রশ্ন নিয়ে আন্দোলনের আসলে কি প্রক্রিয়ায় হবে সেটা নিয়েও তারা বিভাজিত হয়ে যাচ্ছে। তো এই যে তার আসলে ভোট বাক্সে সে আসলে কত আনতে পারে, তো ভোট বাক্সে আমি যদি একটু বাড়িয়েও ধরি, যে ধরলাম আমি 3.5% আনতে পারে, তো এই 3.5% ভোটের যেই শক্তি, সেই শক্তি দিয়ে সে আসলে হচ্ছে নির্বাচনের প্রসঙ্গটা কিভাবে উত্থাপন করবে, কে উত্থাপন করবে। আবার এই বাম দলগুলোর মধ্যে হ্যাঁ সিপিবি প্রতিনিধিত্বকারী যদি বলেন, পুরনো দল হিসেবে যদি বলেন, তাহলে সিপিবি একটা বড় আমব্রেলা হতে পারতো, সেই শক্তির নিচে বাকিরা হয়তো এসে যুক্ত হতে পারতো। কিন্তু সিপিবি তার শক্তি যতদিন গেছে তার শক্তি তত খর্ব হয়েছে। বিভিন্ন সময় দেখা গেছে যে আমি এই জায়গাটা একটু আপনাকে ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে আপনি শক্তি খর্ব হয়েছে, আমরা এটা বুঝতে পারছি যে ভোট রাজনীতিতে তারা কমছে, আসলে তার কথাটা কত গুণ, কিন্তু সিপিবির তো এক ধরনের ইন্টেলেকচুয়াল একটা মূল্য আছে তাদের নেতাদের মধ্যে, তাদের কথাবার্তাগুলো, কিন্তু সেই জায়গাতেও তো তারা সঠিক সময় সঠিক সিদ্ধান্তে আসতে পারছে না। এবং আপনি যে আমরা যেটা বললাম যে ছাত্র জনতার যে আন্দোলন বা অভ্যুত্থানের মতো ঘটনাগুলো ঘটলো, সেখানে কিন্তু বাম ছাত্র সংগঠনগুলোর কথা যদি বলি, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ফেডারেশন অ্যান্ড আদার্স যারা আছে, তাদের কিন্তু শুরু থেকে কিন্তু তাদের তেমন কোনো মানে জোরালো অবস্থান ইউনিভার্সিটিগুলোতে দেখা যায় নাই, যেটি অন্যরা বরং অনেক বেশি এগিয়েছিল। হ্যাঁ, আমি অবশ্যই বলছি যে এটাই ছাত্রদের নেতৃত্বে পরিচালিত একটা আন্দোলন এবং ছাত্র জনতা মিলিয়ে কাজটা করেছিল, তখন সবাই মিলে এটাই হয়েছে। কিন্তু স্পেসিফিক কিন্তু সেভাবে অতটা, আপনি যেটা বলছিলেন যে নির্বাচন আসলে ঘোষণা দিবে, সে পারবে কিনা তার জনসমর্থনের বিষয়টা, কিন্তু এক ধরনের যে রাজনৈতিক দূরদর্শী, যে একটা সরকার আসছে, সেটা একটা অনির্বাচিত সরকার আসছে, তার আসলে কতদিন থাকা উচিত, কি থাকা উচিত, এই বিষয়টা তো বিএনপি বলছে, পরে কিন্তু গিয়ে সিপিবি বলছে। আমি বলছিলাম এই কথাটা যে সে কেন আগে না, আগে কেন সে বলতে পারছে না? রাজনীতি তো সে তো রাজনীতি চর্চা করে, বিএনপি বরং ক্ষমতায় যাওয়ার জন্য উন্মুখ, তার রাজনৈতিক তো একটা চর্চা। তাহলে সে যদি এগিয়ে থাকে তার বুদ্ধিভিত্তিক জায়গাটা দিয়ে, কারণ সে হয়তো ভোটে ক্ষমতায় যেতে পারবে না, কিন্তু বুদ্ধিভিত্তিক জায়গায় যদি সে এগিয়ে থাকে, সেটা কি তার মানে রাজনীতির জন্য ভালো হতো না? আমি এই বিষয়টা আপনার কাছে, রাজনীতির জন্য নিশ্চিতভাবে ভালো হতো, কিন্তু আমি যে জায়গাটাতে জোর দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা তো হচ্ছে আমি রাজনীতি কি করি, একটাও আমি সম্ভাবনা দেখে সেই সম্ভাবনার পেছনে ছোটা, আরেকটা হচ্ছে আমি সম্ভাবনা তৈরি করা। এখন বাম রাজনৈতিক দলগুলো যদি আপনি দেখেন, যে বাম রাজনৈতিক সিপিবি প্রসঙ্গ এলো, বা হচ্ছে বাসদ আসতে পারে, বা এই গণসংহতি আন্দোলন, এই যেই দলগুলো, এই দলগুলো হচ্ছে প্রতিনিধিত্বশীল দল, ওয়ার্কার্স পার্টি, এই দলগুলো দীর্ঘদিন ধরেই হচ্ছে ক্রিয়ার প্রতিক্রিয়া জানিয়ে আসছে। তারা সম্ভাবনা তৈরির যেই দীর্ঘমেয়াদী শ্রম, সেই শ্রম থেকে আমি বলবো যে অনেকটাই বিচ্যুত, এক নাম্বার। দুই নম্বর হচ্ছে যে তাহলে বিদ্যমান সম্ভাবনার পেছনে ছোটা। এখন বিদ্যমান সম্ভাবনার জায়গাতেই চলে আসে হচ্ছে ভোটের পার্সেন্টেজের ইস্যুটা। ভোটের পার্সেন্টেজ তাকে কোনো সম্ভাবনা দেখায় না, ফলে সে আসলে ওই সম্ভাবনার পেছনে ছুটবে কিনা। তো ওই সম্ভাবনার পেছনে ছুটতে হলেও তার হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে যাওয়া উচিত ছিল। 91 থেকে যদি ধরেন এই পর্যন্ত আমার দীর্ঘ এদিকে 24, ওদিকে হচ্ছে 9 বছর, যদি আমি ধরি 30 বছরের ওপরে, 3 দশকের বেশি সময় ধরে তারা 91 নির্বাচন করেছে। মাঝখানে কয়েকটা নির্বাচনে কেউ কেউ এসেছে, কেউ কেউ আসেনি। তো আমি মোটা দাগে 20টির বেশি বাম দল কোনো না কোনো নির্বাচনে প্রত্যেকেই কেউ না কেউ অংশ নিয়েছে। তো আমি এই 3 দশকে এই ভোটের মাঠের রাজনীতি নিয়েই তো তার পরিকল্পনার তেমন কোনো দিশা নাই। সে ভোটের মাঠে যাচ্ছে, কিন্তু ভোটের মাঠ থেকে আসলে কি ফল নিয়ে বেরিয়ে আসবে, সে কি 100টি আসনে প্রার্থী দিয়ে 2টি আসন বের করে নিয়ে আসবে, নাকি 10টি আসনে প্রার্থী দিয়ে 2টি আসন বের করে নিয়ে আসবে, তার শক্তিমত্তা। কারণ আমাদের এখানকার বাস্তবতা, বাম দলগুলো ছোট ছোট পকেট, আমি আগেই বললাম যে এখানে কর্মী সংকট আছে, অর্থায়নের সংকট আছে, বৃত্তের সংকট আছে, বা হচ্ছে তার যেই গণমুখী রাজনীতির কথা, এক ধরনের গণমুখী রাজনীতি যে হয় না তা না। যেমন গার্মেন্টস শ্রমিকদের যেই মজুরি বলি বা তাদের স্বার্থ নিয়ে প্রতিনিয়ত কথা বলা, দেশের বিদ্যুৎ বন্দর রক্ষার কথা আমি বললাম, বা জ্বালানির ইস্যু বললাম, এই জায়গাগুলো নিয়ে কিন্তু প্রতিনিয়ত বামরাই কথা বলে, বামদের আওয়াজটাই কিন্তু আমরা পাই।
বা হচ্ছে কৃষক স্বার্থ নিয়ে কথা বলা, কৃষির কর্পোরেটাইজেশনের ইস্যুতে কথা বলা, এই জায়গাগুলো বামরাই প্রত্যেকবার সামনে আনে। বা আজকে হচ্ছে বাম মনস্ক আরেকটি সংগঠন হচ্ছে ভ্যাটের ইস্যুতে একটা গণমিছিলের ডাক দিয়েছে আজকেই। আমরা কিন্তু এর মধ্যে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলকে আমরা দেখেছি ভ্যাট ইস্যুতে কথা বলতে, বামরাই কিন্তু হচ্ছে মিছিলের কর্মসূচিটা দিল। তো এই কর্মসূচিগুলো বামদের কাছ থেকে আসছে, কিন্তু গণসম্পৃক্ত হয়তো ওভাবে হতে পারছে না। এটাকে কেউ না কেউ হয়তো ক্যাশ করছে, ক্যাশ করে সে তার ভোটের মাঠের হিসাবটা মিলিয়ে নিচ্ছে। তো বামদের দুর্বলতাটা হলো সে হচ্ছে এই যে ভোটে আমি যাচ্ছি, হ্যাঁ, কিন্তু ভোটের মাঠটাকে গুছিয়ে আনার জন্য আমার এই কর্মসূচিগুলো বা আমার যে প্রতিক্রিয়ার রাজনীতি, এইটাকে দীর্ঘমেয়াদীভাবে কাজ করে এটার ফসলটা ঘরে তো এই ফসল ঘরে আনতে না পারলে হচ্ছে যেই কর্মী বাহিনী দেখা গেল যে আমি আজকে গণমিছিলের 4:30টায় হওয়ার কথা ছিল, এই গণমিছিলে আমি ধরলাম যে 500 জন মানুষ অংশ নিয়েছে। এই 500 জন মানুষ হচ্ছে হয়তো 20টা কর্মসূচিতে এরকম অংশ নিয়েছে, তারপর দেখছে যে আমার ফসল অন্য কেউ চুরি করে নিয়ে যাচ্ছে বা ফসলটা আমি আনতে পারছি না, সে তো হতাশ হয়ে পড়ছে। এই হতাশার কারণে কিন্তু সে আবার কর্মী হারাচ্ছে, এমনিতেই কর্মী। এই প্রসঙ্গে যদি একটু আসি যে শেষের দিকে যেটাই হঠাৎ করে বাম সংগঠন ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘবুল বসু তিনি একটা সহজ বাংলায় বললেন আমরা লাল সন্ত্রাসের এক ধরনের বিপ্লবের একটা ডাক টেনে দিয়েছেন, যে আসলে যে পরিস্থিতি এখন বিরাজ করছে 5 আগস্টের পরবর্তী যে বিপ্লব বলি বা গণ অভ্যুত্থান বলি, তো এই প্রসঙ্গটা তো ছাত্র ইউনিয়ন থেকে আসলো, অর্থাৎ বাম ধারা থেকে আসলো। এটি কেন হঠাৎ করে আসলো, মানে বাম সংগঠনটা হঠাৎ করে কেন তাদের কাছে এই ধরনের লাল সন্ত্রাসের দিকে যাওয়ার প্রতি তাদের আগ্রহ? এই বিষয়ে আসলে ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি মেঘবুল বসু, তো এই বিষয়ে নানা ধরনের আলোচনা আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখছি। মেঘবুল বসু নিজেও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, তিনি এটাও বলেছেন যদি তার বক্তব্য শব্দ চয়নে কেউ আঘাত পেয়ে থাকেন তিনি ক্ষমা প্রার্থী। তো এই জায়গাটাতে আসলে হচ্ছে আমি বলবো যে এটা এক ধরনের আলোচনাটা দুই ধরনের। একটা হচ্ছে যে কেন বামধারার একজন লাল সন্ত্রাস শব্দটা প্রয়োগ করল, আরেকটা হচ্ছে বামধারার কে হচ্ছে খুবই খর্বশক্তি, খুবই কালচারাল ফিল্ডে অনেক বেশি অ্যাক্টিভ, পলিটিক্যালি অতটা সাউন্ড না, পলিটিক্যালি অতটা ক্ষমতাধর না, এরকম একটা গোষ্ঠী বা এরকম একটা সংগঠনের একাংশের সভাপতির কাছ থেকে লাল সন্ত্রাস কোট অ্যান্ড কোট শব্দটি প্রয়োগের পরে অপরাপর রাজনৈতিক দলগুলো বা অপরাপর ছাত্র সংগঠনগুলো যে প্রতিক্রিয়া জানালো, এটা বরং আমাকে বেশি আগ্রহী করেছে। কারণ হচ্ছে আমি যদি মনেই করি যে এই অংশটা আসলে খর্বশক্তি, এই অংশটা আসলে হচ্ছে কিছুই করতে পারবে না, তাহলে তার কাছ থেকে এই লাল সন্ত্রাস শব্দটিতে আমি এতটা আলোড়িত হওয়ার কারণ কি? তাহলে কি অন্য অপরাপর গোষ্ঠীগুলো কি এটাকে কোনো একটি শঙ্কার জায়গা হিসেবে দেখছে কিনা? আদৌ শঙ্কা, বা আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয় বলি বা বিভিন্ন জাতীয় ইস্যুতে বলি, যখন আন্দোলন চলেছে বাম ছাত্রদের পরিণতি একটাই, বাম ছাত্র সংগঠনগুলোর কর্মীদের পরিণতি একটাই, তারা মার খাচ্ছে। মার খেয়ে ঢাকা মেডিকেল বা সংশ্লিষ্ট যদি সিলেটে হয় তাহলে সিলেটের ওসমানী মেডিকেলের শয্যায় তারা যাচ্ছে। তো এইটাই তো পরিণতি, অর্থাৎ সে মার খায়, হ্যাঁ, সে মারতে পারে না। এটা নিয়েও আবার এক ধরনের টিজিং আছে। এখানে কিন্তু একটা প্রশ্নটা যে জন্য করা, যে তাদের দিক থেকে আসা এবং সেটা নিয়ে এক ধরনের রাজনীতিতে আলোচনা হওয়া, যেটা আমি বলছিলাম শুরু থেকে, যে সব আন্দোলনগুলোতে কোথাও যেন বাম দলগুলো একটু পেছনে শুরু করে, অর্থাৎ পরে শুরু করে, যে কথা আমি শুরু থেকে বলছিলাম। তো এবার যে জিনিসটা আসলো, একাংশের যে সভাপতি মেঘবুল বসু, এটি কি বাম দলকে একটু এগিয়ে রাখলো, নাকি এটি আসলে পিছিয়েই গেল, যে হঠাৎ এরকম একটা দেশের মধ্যে কেন আমাদের লাল সন্ত্রাসের ডাক দিতে হবে? এটাকে আমি বলবো যে হতে পারে আমাদের এখন হচ্ছে অধিকাংশের মধ্যে, বিশেষত রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে এক ধরনের পপুলিজমের চর্চার রয়েছে। তো সেই জায়গা থেকে এই শব্দ প্রয়োগ হতে পারে। আমি যদি ধরেও নেই যে লাল সন্ত্রাস শব্দটিকে মেঘবুল বসু বা এই অংশটি বেশ সিরিয়াসলি ভাবছে, তাহলে খুবই ইন্টারেস্টিং কোশ্চেন হয় যে তাহলে কি এটা পাবলিক ফোরামে, ফেসবুকের মতো একটা ওপেন প্ল্যাটফর্মে কি এটা ডিক্লেয়ার করে কেউ সন্ত্রাসের ডাক দেবে? মানে এইটা তো এক ধরনের বালখিল্যতা জায়গা চলে যায়। বলছিলেন প্রতিক্রিয়া, কিন্তু আমরা দেখলাম যে সিরাজ শিকদারের ছবির উপরে এক ধরনের মুছে দেওয়ার চেষ্টা করা, বা এই লাল সন্ত্রাসের প্রসঙ্গে যখন আসছে তখন এখানে আসছে। একটু আমি ইন্টারফেয়ার করি এই জায়গাতে। দেখেন, যেটা আমরা বলছিলাম পিছিয়ে থাকা,
কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে সার্বিক পরিস্থিতিতে সরকারের সঙ্গে, বিএনপির সঙ্গে, জামাত ইসলামের সঙ্গে, আরেকটা অংশের সঙ্গে সবকিছু মিলিয়ে কিন্তু এক ধরনের একটা অস্থিরতা কিন্তু তৈরি হয়েছে এবং সুস্পষ্টভাবে আজকেও কয়েকটা প্রসঙ্গে এই প্রসঙ্গটা আসছে। এর মধ্যে মেঘমাল্লার বসু যে কিছুদিন আগে একটা বলে রাখা, সেটি কি তা মানে বামদেরকে এগিয়ে রাখলো, নাকি আসলে এই ঘটনা পিছিয়ে যাবে? এইটা আসলে হচ্ছে এগোনো বা পেছানোর চাইতে আমি এটাকে এইটা নিয়ে হওয়া রাজনীতি, যেটা যে হ্যাঁ এইটা এক ধরনের আলোচনা তৈরি করেছে। এই আলোচনার ফলে আমরা যেটা দেখতে পেয়েছি যে বাংলাদেশের রাজনীতিতে আপনি যেটা বললেন যে অস্থিরতা, যেটা সেইখানে অস্থিরতাটা কি ক্রমশ একটা অংশ হচ্ছে ডানে হেলা, আরেকটা অংশ হচ্ছে বামে হেলা। তো বামে হেলার জায়গাটা আসলে ওইভাবে প্রকট না, বাম অস্তিত্বশীল, বামদের সাউন্ড আপনি যেটা বলছিলেন শুরুতে যে বামদের সাউন্ডটা কেমন যেন শোনা যাচ্ছে না, একটু পরে কথা বলছে, একটু পরে কথা বলছে, সেই জায়গা থেকে মেঘমাল্লার হয়তো বলে থাকতে পারেন। কিন্তু এটা আসলে কতটুকু এগিয়ে রাখবে বা বামদের এত বছরের রাজনীতির যেই ধারা, সেই রাজনীতির ধারার মধ্যে তার সাথে সন্ত্রাস শব্দটা ঠিক ওভাবে যায় না। সো এইটা আসলে বামদের সোশ্যাল পেরিফেরিতে কতটুকু হচ্ছে তাকে এগিয়ে রাখবে, সেটা খুবই সংশয়ের একটা জায়গা। বরং যদি হচ্ছে আরও জনসম্পৃক্তভাবে, আমি যেটা বলছি যে বিভিন্ন আন্দোলন তারা করছে, বিভিন্ন ইস্যুতে প্রতিক্রিয়া জানাতে, যেমন ভ্যাটের ইস্যুতেই যদি আমি বলি প্রতিক্রিয়া জানাচ্ছে, সেটা প্রতিবাদ জানাচ্ছে, এইটাকে হচ্ছে আরও বেশি যদি জনসম্পৃক্ত করা হয় তাহলে হয়তো তারা এগিয়ে থাকতে পারে। অর্থাৎ মাঠ পর্যায়ের জনসম্পৃক্ত হতে পারে এই ধরনের কর্মসূচি, দীর্ঘমেয়াদী কর্মসূচি ছাড়া আসলে আমার পেছনে লোক থাকলে, আমার সাথে জনগণ থাকলে, জনগণ না থাকলে তো হচ্ছে আমি ডাক দিয়ে তো আসলে লাভ নাই। আর ডানের যে জায়গাটা, এই ডান এবং বামের মাঝামাঝি, বাম কিছুটা আলোচনায় এলো কিন্তু মধ্য অংশটা তো নেই। যেই মধ্য অংশটা ক্রমশ হচ্ছে আসলে কেমন যেন একটু বিলীন হয়ে যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে, যেন হচ্ছে যে ডান অতি ডান, বাম অতি বাম, এই দুইটা পোর্শনই যেন হচ্ছে আস্তে আস্তে উঠে আসছে। মানে আমরা যেটা বলি সেন্ট্রাল লেফট অথবা সেন্ট্রাল রাইট, এই জায়গাটা কমে যাচ্ছে, কমে আসছে। কিন্তু বিএনপি নিজেদেরকে সেন্ট্রাল রাইট বলে, আওয়ামী লীগ নিজেদেরকে সেন্ট্রাল লেফট বলছে, তো এরা তো বড় একটা জায়গা নিয়ে আছে, বড় একটা জায়গা নিয়ে আছে। কিন্তু আমরা বিএনপির রাজনীতির জায়গায় আমরা যদি বলি যে বিএনপি আসলে হচ্ছে আলোচনাটা কার সাথে এখন, আপনি জানেন যে নিরপেক্ষতা নিয়ে মির্জা ফখরুল কোশ্চেন তুলেছেন, বা হচ্ছে সরকার কাউকে জামাত ইসলামের ভূমিকা নিয়ে, যুদ্ধের ভূমিকা নিয়ে, তার মানে সেখানেও এক ধরনের দূরত্ব, অর্থাৎ সেইখানে যে সে রাইটিস্ট বা সরকারের সঙ্গে আছে তা কিন্তু আসলে বোঝা, সেই প্রসঙ্গটাই আপনি আসলে বলছেন। আমার মনে হয় যে বামদের বিষয়টা নিয়ে আসলে অনেকটাই পরিষ্কার হয়ে গেল যে বাম রাজনীতি বাংলাদেশে মানুষের কাছে অনেক কিন্তু গ্রহণযোগ্য, তাদের কথা মানুষ শোনেও। ফলে যে জায়গাটাতে প্রবলেম হয় সেটি হচ্ছে যে তারা সবাই মনে করে তারা যেন একটু পিছিয়ে থাকে, তারা আরও ফ্রন্টে আসাটা তাদের জন্য হয়তো বা মানুষ মনে করে যে তারা ফ্রন্টে যত আসবে আমরা হয়তো তত ভালো একটা কিছু পাবো, সেই জায়গায় কিন্তু আমরা সেভাবে দেখি না। এক্ষেত্রে আসলে হচ্ছে যে বামদের বক্তব্য মানুষ মনে করছে যে দীর্ঘদিন ধরেই আমরা দেখেছি, আমরা যখন শিক্ষার্থী ছিলাম বা এরপরে যখন সাংবাদিকতা এলাম, বিভিন্ন সময় আমরা দেখেছি যে বামরা ভালো মানুষ। হ্যাঁ, তো এই ভালো মানুষ কিন্তু হচ্ছে আমি তার কথা শুনি, জানি, তার বিশ্লেষণ বোঝার একটু চেষ্টা করি, এই ধরনের একটা ব্যাপার আছে সাধারণ মানুষের মধ্যে। কিন্তু হচ্ছে শেষ পর্যন্ত তার পেছনে আমি যাই না। কোশ্চেনটা কোন জায়গায় আসে যে তার আসলে পেশি তেমন শক্ত না, সে আসলে শেষ পর্যন্ত হচ্ছে মার খাবে। হ্যাঁ, তো এই যে মার খাওয়া লোকের সাথে কে যেতে চায়? হ্যাঁ, আবার লাল সন্ত্রাস যখন বললো তখন আমরা বলছে যে মার দেওয়া লোকের সাথে আমি যাবো কেন। তো এই জায়গাটাতে আসলে এই কারণে আমি বলছি যে মাঠের জায়গা, তার যেই অর্থনৈতিক শক্তি তার তেমন নেই। তার ওই ধরনের বামধারার দলগুলো যদি এই 20টির বেশি দল, কিন্তু তার আসলে অর্থনৈতিক শক্তি কি, তার প্রতিষ্ঠান কয়টা? হ্যাঁ, তো এই জায়গাগুলো যদি হচ্ছে অপারেট না করতে পারে তাহলে এই যে দ্বিধাটা জনগণের মধ্যে যে হ্যাঁ ভালো মানুষ কিন্তু আমি তার সাথে যাব না কারণ তার ক্ষমতা নেই। ধন্যবাদ নেলসন আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল এখনকার মতো আয়োজন। দেখা হবে অন্য সময় অন্য কোনো বিষয় নিয়ে।